আজকের গল্পের শুরু হয় এক দম্পতিকে দিয়ে, যাদের দেখলেই মনে হয় তাদের উদ্দেশ্য ভালো নয়। আসলে আজ তারা একটি গ্রোসারি স্টোর লুট করার পরিকল্পনা করেছে এবং সে অনুযায়ী পুরো প্রস্তুতি নিয়ে এসেছে। কিন্তু পুরো স্টোর লুট করার পরেও জোডির মন ভরেনি, কারণ সে ক্যাশিয়ারের পেছনে রাখা একটি বাক্স দেখতে পায় এবং সেটি খুলতে জেদ করে। ক্যাশিয়ার তাকে সতর্ক করে ওঠার ভেতরে সে যা খুঁজছে তা নেই, তাই এটি না খোলাই ভালো। কিন্তু জোডির মনে ছিল লোভ, তাই সে বাক্সটি খুলে ফেলে। সঙ্গে সঙ্গে গুলির শব্দ শোনা যায়। দৃশ্য কেটে আমরা পৌঁছে যাই এক নির্জন জঙ্গলে, যেখানে এক ভীত একটা মেয়ে না জানে কতদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। তার আশেপাশে কেউ নেই। অতীতে তার সঙ্গে কি ঘটেছিল যার ফলে সে আজ এই অবস্থায় তা জানা যায় না, কিন্তু হঠাৎ তার সামনে একটি কাঠের কুঁড়েঘর দেখা যায়। সে সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকে পড়ে। সেখানে সামান্থা খাবার ভরা একটি ব্যাগ দেখতে পায়, যা পায় তাই খেতে শুরু করে। ঠিক তখন বাইরে থেকে ভয়ঙ্কর শব্দ শোনা যায়। কেউ একজন এই দিকে এগিয়ে আসছে। ভয়ে সামান্থা ঘরের ভেতরে রাখা একটি বিছানার নিচে লুকিয়ে পড়ে। তখন এক ব্যক্তি ভেতরে ঢোকে। তার হাতে একটি কুড়াল ছিল, কিন্তু সে কে তা দেখা যায় না। সে নিজের খাবারের ব্যাগ নিয়ে চুপচাপ চলে যায়। বিছানার নিচে লুকিয়ে থাকা সামান্থা ভয়ে স্থির হয়ে থাকে। কিছু সময় পর সে সিদ্ধান্ত নেয় যে তাকে এখান থেকে বের হতে হবে। তাই সে দৌড়ে পালাতে চায়, কিন্তু হঠাৎ তার মুখোমুখি হয় সেই মানুষটির সঙ্গে। তার নাম টম। তবে সে তাকে কোনো ক্ষতি করে না, বরং সাহায্য করে। সামান্থা তার কাছে ক্ষমা চায়, কারণ সে তার ব্যাগ থেকে খাবার চুরি করেছিল। সে 2 দিন ধরে না খেয়েছিল। সামান্থা জানায় তার গাড়ি মাঝপথে নষ্ট হয়ে গেছে, আর তার স্বামীর কাছে একটি পেট্রোল পাম্পের সাহায্য আনতে গিয়েছিল, কিন্তু এখনো ফিরে আসেনি। আশ্চর্যের বিষয়, টমের গাড়িও নষ্ট হয়ে গেছে, আর সে 3 দিন ধরে এখানে আটকে আছে। এই কথা শুনে সামান্থা ভয় পেয়ে বলে তাকে যেতে হবে, হয়তো তার স্বামী ফিরে এসেছে। টমও তার সঙ্গে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না। তাই তারা সেখানে একটি নোট রেখে কিছু গরম কাপড় নিয়ে আবার সেই কুঁড়েঘরে ফিরে আসে। রাত নামলে এখানে তাপমাত্রা খুব দ্রুত কমে যায়, তাই টম তাকে তার গাড়ি থেকে আনা কম্বল জড়িয়ে নিতে বলে। কিন্তু সামান্থা বুঝতে পারে না তার স্বামী তাকে এমন নির্জন জঙ্গলে একা রেখে কেন চলে গেল। সঙ্গে নিয়ে যেতেও তো পারত। তখন সামান্থা জানায় সে গর্ভবতী, হয়তো সেই কারণে সে এমন করেছে। এই কথা শুনে টম তাকে বিছানায় ঘুমাতে বলে এবং নিজে মেঝেতে শোয়। ঘুমানোর আগে সে তাকে পান করার জন্য পানি দেয়, যা সে নাকি কাচের একটি হ্রদ থেকে এনেছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, পরদিন যখন সে আবার সেখানে যায়, তখন সেই হ্রদের কোনো অস্তিত্বই থাকে না। এই সব অদ্ভুত প্রশ্ন ও রহস্য নিয়ে তারা ঘুমিয়ে পড়ে। রাতে সামান্থা এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে, যার কারণে ভোরে তার ঘুম ভেঙে যায়, কিন্তু চারপাশে তাকিয়ে সে কোথাও টমকে দেখতে পায় না। বাইরে গিয়ে সে একটি সাদা চুলের মেয়েকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখলো। সঙ্গে সঙ্গে তাকে তুলে কুঁড়েঘরের ভেতর নিয়ে এলো। এদিকে টম তার গাড়ি থেকে কিছু ফুয়েল বের করছিল, যাতে সেটা সামান্থার গাড়িতে ঢেলে তারা এখান থেকে বেরিয়ে যেতে পারে। ওদিকে কিছুক্ষণ পর সাদা চুলের মেয়েটি জ্ঞান ফিরে এলো। তখন বোঝা গেল এ তো জোডি, সেই গ্রোসারি স্টোর ডাকাতি করা মেয়েটি। কিন্তু সে এখানে এলো কিভাবে? সামান্থাকে দেখে সে সন্দেহ করলো, ভাবলো এই নারী হয়তো খারাপ কেউ এবং এই জায়গা তারই। সামান্থা তাকে পুরো ঘটনা খুলে বলল, কিন্তু জোডির এখনো বিশ্বাস হলো না। রাগ করে সে কুঁড়েঘর থেকে বাইরে বেরিয়ে গেল। এই সময় টম ফুয়েল নিয়ে ফিরে আসছিল। হঠাৎ 2 বার গুলির শব্দ শোনা গেল। এতটাই ভয় পেয়ে সে হাত থেকে ফুয়েলের পাত্র ফেলে দিল। সে চিৎকার করে জিজ্ঞেস করলো, কেউ কি আশেপাশে আসছো?
কিন্তু কোনো উত্তর পেল না। তাই সে আবার ঘুরে ঘুরে ফিরে এলো। সেখানে এসে সে সামান্তার সঙ্গে এক অচেনা মেয়েকে দেখলো, যে আসলে জোডি। জোডি বলল তার বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া হয়েছে, তাই সে তাকে এখানে একা ফেলে চলে গেছে। এখন সে বাড়ি ফিরতে চায়। তার কথা শুনে টম তাকে এখানে থাকার অনুমতি দিল, তবে শর্ত, তাকেও তাদের কাজকর্মে সাহায্য করতে হবে। পরদিন সামান্তা আর জোডির মধ্যে ভালো কথাবার্তা হয় এবং ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। কিন্তু টমের সমস্যা শেষ হচ্ছিল না। সে লক্ষ্য করলো সে যত দূরে যাওয়ার চেষ্টা করছে, ততই যেন সেই জায়গার কাছাকাছি ফিরে আসছে। অর্থাৎ বারবার সে একই কুঁড়েঘরের কাছে ফিরে আসছে। বিষয়টি তার কাছে খুবই অদ্ভুত লাগলো। তাই সে আবার তাদের কাছে ফিরে এসে বলল, এই জায়গা ঠিক নয়, আমাদের এখান থেকে চলে যেতে হবে। কিন্তু তার আগে সে জানতে চাইল, আসলে তোমরা কোথায় যাচ্ছিলে, আর এই জায়গা কোনটি, কেউ কি জানে? তখন সামান্তা বলল তার স্বামী বলেছিল যে এই জায়গা নিউ হ্যাম্পশায়ার। কিন্তু জোডি বলল এটা তো ডাকোটা, আর টম বলল সে লস অ্যাঞ্জেলেস যাওয়ার রুটে ছিল। এইসব কথা শুনে তারা বুঝে গেল তারা ভয়ঙ্কর বড় বিপদে পড়েছে। তাই টম সিদ্ধান্ত নিল পরদিন সকালে তারা যত দূর পারা যায় হাঁটবে, যেন কোনো সাহায্য পাওয়া যায় বা এই জায়গা থেকে বের হয়ে অন্য কোনো উপায় খুঁজে পাওয়া যায়। রাতে জোডি আর টম দুজনে এক অদ্ভুত স্বপ্ন দেখে, কেউ যেন তাদের ইনজেকশন দিচ্ছে। একই ধরনের স্বপ্ন সামান্তাও দেখে, যেখানে সে যন্ত্রণায় কাতরাচ্ছে। সকালে তারা জিনিসপত্র গুছিয়ে যাত্রা শুরু করে। পথে সামান্তা তার জোডির মধ্যে কথা হয়। সামান্তা তার অতীতের কিছু কথা শেয়ার করে, যেমন জন্মের সময় তার মা মারা গিয়েছিল এবং তারপর থেকে সে অনাথ আশ্রমে বড় হয়েছে। হঠাৎ জোডির পায়ে কিছু একটা লাগে এবং সে পড়ে যায়। তখন তার মুখ থেকে টাকার একটি গুচ্ছ পড়ে যায়। টম অবাক হয়ে জিজ্ঞেস করে, এত টাকা কোথায় থেকে পেল? জোডি বলে এটা তার নিজের সঞ্চয়, যা সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে রেখেছিল, কিন্তু চলে আসার সময় সে নিয়ে এসেছে। এদিকে সামান্তার নজর পড়ে সেই জিনিসটির দিকে যেটিতে জোডি হোঁচট খেয়েছিল। সেটি ছিল একটি হ্যান্ডল। টম তার কোড়াল দিয়ে সেটি ভাঙলে দেখা যায় ওটা আসলে একটি জার্মান ভাস্করের দরজা। ভেতরে যুদ্ধের নানান সরঞ্জাম আর কিছু ক্যান ফুট ছিল, যেগুলোর উপর সামান্তা জানায় তার বাবা একসময় যুদ্ধে লড়েছিলেন, তাই এমন জিনিস তার কাছে অপরিচিত নয়। টম সব ক্যান ফুট বের করে আনে এবং তাদের নিয়ে বাইরে আসে, কিন্তু সমস্যার বিষয় তারা আবার সে একই কুঁড়ে ঘরে কাছে, কিন্তু এখানে যেন কোনো নিয়মেই কাজ করছে না। এরপর তিনজন একসঙ্গে রাতের খাবার খায়। জোডি সামান্তাকে সত্যি কথা বলে সে চুরি করে, কারণ তার আর কোনো উপায় নেই। সে পড়াশোনা জানে না। সামান্তা অনুরোধ করে সে কি সেই টাকা আবার দেখতে পারে, কারণ এত টাকা সে আগে কখনো দেখেনি। জোডি খুশি হয়ে টাকা দেখায়। টাকা দেখে সামান্তা হেসে ফেলে, কারণ তাতে 1984 সালের ছাপ ছিল। তার কাছে মনে হয় এটি ভবিষ্যতের টাকা, কিন্তু জোডি বলে সে তো 1984 সালেই বাস করে, অথচ সামান্তা মতে তখন 1964 সাল চলছে। তখন সবকিছুই ভীষণ অদ্ভুত হয়ে উঠল। অর্থাৎ দুই নারী একই জায়গায় আছে, কিন্তু ভিন্ন ভিন্ন সময়রেখা থেকে এসেছে। টম ফিরে এসে তাকেও প্রশ্ন করা হয় সে কোন সাল থেকে এসেছে। টম বলে সে 2011 সাল থেকে এসেছে। এটা শুনে দুজনেই তাদের পুরো ঘটনা তাকে জানায়। প্রথমে টম বিষয়টিকে মজা ভেবেছিল, কিন্তু তাদের কথার গুরুত্ব বুঝে সে উপলব্ধি করে এখানে নিশ্চয় বড় কিছু গোলক দাদা আছে।
ঠিক তখনই বাইরে থেকে গুলির শব্দ শোনা যায়। কে বারবার গুলি চালাচ্ছে? বাইরে গিয়ে দেখা যায় এক অচেনা ব্যক্তি বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। তারা সাহায্যের জন্য বাইরে যায় এবং বলে তারা বিপদে আছে, কিন্তু লোকটি জার্মান ভাষায় কিছু বলতে থাকে। টম পুরোটা না বুঝলেও বুঝতে পারে সে তাকে কুড়াল ফেলে দিতে বলছে, তাই সে কুড়াল ফেলে দেয়। এরপর কি ঘটলো বুঝে ওঠার আগেই তারা তিনজনে বন্দী হয়ে যায়, আর সেই জার্মান ব্যক্তি অদৃশ্য হয়ে যায়। এখন তাদের মনে সন্দেহ জাগে, হয়তো তারা সময় ভ্রমণের মধ্যে পড়েছে। সামান্তা যেহেতু তাদের মধ্যে সবচেয়ে পুরনো সময়ের মানুষ, টম তাকে জিজ্ঞেস করে 2011 সাল পর্যন্ত কি সময় ভ্রমণ সম্ভব হয়ে গেছে। টম বলে না, এমন কিছু তৈরি হয়নি। কিছুক্ষণ পর সেই জার্মান লোকটি ফিরে আসে। সে টমের হাতে দড়ি খুলে বাইরে নিয়ে গিয়ে তাকে মারধর করে এবং শেষে একটি গাছের সাথে বেঁধে রাখে। এরপর সে ঘরে ফিরে এসে দুই মেয়েকে জিজ্ঞেস করে তারা কারা, কোথা থেকে এসেছে। এই সময় তার চোখ পড়ে জোডির গলায় থাকা লকেটের উপর। সে সেটি নিয়ে প্রশ্ন করতে থাকে। কেবল সামান্তাই জার্মান ভাষা জানতো, তাই সে বুঝিয়ে বলে লকেটটি জোডির মায়ের, আর ঠিক একই রকম একটি লকেট তার কাছেও আছে। এ কথা শুনে সেই জার্মান ব্যক্তি রেগে নিজের গলায় থাকা ওই লকেট দেখায়। তাতে থাকা ছবিটি হুবহু সামান্তার মায়ের মতো দেখতে। বিষয়টি ক্রমশ আরো রহস্যময় ও ভয়ঙ্কর হয়ে ওঠে। এরপর সে দুই মেয়েকে নিয়ে বাইরে আসে। তখন সামান্তা টমকে জিজ্ঞেস করে তার কাছেও কি এমন কোনো লকেট আছে, কিন্তু টম তা অস্বীকার করে। এদিকে সেই অচেনা লোকটি ভুলে গিয়েছিল যে টম নিজের দড়ি নিজেই খুলে ফেলেছে। পরের মুহূর্তে অবস্থাটা উল্টে যায়। এবার সেই লোকটাই ঠিক সে অবস্থায় পড়ে যেভাবে সে আগে তাদের তিনজনকে বেঁধে রেখেছিল। তিনজনেই তখন নিজেদের চিন্তায় ডুবে যায়, কারণ ধীরে ধীরে যেন রহস্যের জট খুলতে শুরু করে। সামান্তা বলে লোকটির লকেটে যে ছবিটি আছে সেটি তার মায়ের ছবি। টম তা মানতে চায় না, কিন্তু জোডি যখন বলে এই ছবির নারী তার নানি, তখন সবার মাথা ঘুরে যায়। এখানে সেই অচেনা লোকটি পরিচয় জানা যায়। সামান্তা জানায় সে আসলে তার বাবা। শুধু তাই নয়, সামান্তা যখন জোডির জন্ম তারিখ জিজ্ঞেস করে, জোডি বলে 3 জুন 1964 সাল। এটাই সেই দিন যেই দিন জোডির মা তাকে জন্ম দিতে গিয়ে মারা গিয়েছিল, আর সেই মা আর কেউ নয়, সামান্তা নিজে, অর্থাৎ জোডি সামান্তার মেয়ে। এই সত্য প্রকাশ পেতেই কেবিনে শোকের নীরবতা নেমে আসে। সবাই হতবাক। সামান্তা তখন জানতে পারে তার স্বামী আসলে যুদ্ধে মারা গেছে। তখন সে কাঁদতে কাঁদতে কেবিন থেকে বাইরে চলে যায়। কিন্তু এখানেই শেষ নয়, আর একটি গোপন সত্য প্রকাশ পায়। বাইরে বসে টম জোডিকে বলে তার মা আসলে একজন চোর ছিল। জোডি তা মানতে চায় না, কারণ তার কাছে তেমন কোনো লকেট নেই, কিন্তু টম বলে তার কাছে একই রকম লকেট আছে, যদিও তা এখন তার বাড়িতে। সে জানায় তার মা তার স্বামীর কেবিনের সঙ্গে শহরের গ্যাস স্টেশন ও গ্রোসারি স্টোর লুট করত। একদিন তার নিজের কেবিনকে হত্যা করে, আর সে অপরাধে তার মায়ের ফাঁসি হয়েছিল। এই তিক্ত সত্য জোডি সহ্য করতে পারে না এবং সেও কেবিনের বাইরে চলে যায়। বাইরে বসে থাকা সামান্তার কাছে তার মেয়ে জোডি এসে বসে। তাদের অনুভূতি তখন সম্পূর্ণ ভিন্ন, কারণ সামান্তা জেনে গেছে মেয়েকে জন্ম দিতে গিয়েই তার মৃত্যু হবে। তার পৃথিবী যেন ভেঙে পড়েছে, তবু সে খুশি, কারণ তার মেয়ে বেঁচে থাকবে এবং নানা নানি তার যত্ন নেবে। কিন্তু জোডি জানায় নানা নানি তাকে খুব কষ্ট দেয়, প্রায় না খেয়ে রাখে, তাই ছোটবেলাতেই সে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এ কথা শুনে সামান্তা ভেঙে পড়ে। সে কাঁদতে কাঁদতে কেবিনে ফিরে আসে।
কিন্তু টম তাকে তা করতে মানা করে, কারণ লোকটি বিপজ্জনক হতে পারে। তবুও সামান্থা বিশ্বাস তার বাবা তাকে কিছুই করবে না। কিন্তু মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সেই নিজের বন্দুক ও কাপড় নিয়ে পালিয়ে যায়। ওই সময় সামান্থার আবার সেই ভয়ঙ্কর স্বপ্নটির কথা মনে পড়ে। সেখানে সে সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, কারণ তখন তার স্বামী অ্যাডাম যুদ্ধে ছিল এবং বাড়িতে অ্যাম্বুলেন্স দেরিতে পৌঁছেছিল। টমও জানায় সেও এমন এক স্বপ্ন দেখেছে, যেখানে সে সেই ফাদারকে গুলি করে মারে যে তাকে নির্যাতিত করত, তারপর নিজেকেও গুলি করে। আর জোডির পালা এলে সে স্মরণ করে তার ফাঁসির দিনটি। অর্থাৎ তিনজনই জানে তারা কিভাবে মারা যাবে, যদিও তারা এখনো বেঁচে আছে, তাই বোঝা যায় তারা চাইলে নিজেদের অতীত বদলাতে পারে। এই কারণে টম তাদের দ্রুত সেই জার্মান বাসকারে নিয়ে যায়। তার ধারণা সবকিছু শুরু হয়েছে হান্সম্যানের মৃত্যুর পর থেকে, তাই প্রথমে তাকে বাঁচাতে হবে। সামান্থা জানায় তার বাবার মৃত্যু 14 মে। পোল্যান্ডের এক বিমান হামলা হয়েছিল আর আজও 14 মে। আর তারা তখন পোল্যান্ডে আছে, অর্থাৎ তাদের সামনে সুযোগ রয়েছে। টম যুক্তি দেয় যদি হান্সম্যান না মারা যায় তবে তার স্ত্রী দ্বিতীয় বিয়ে করবে না, ফলে সে বাড়িতে থাকবে এবং সামান্থা প্রসবের সময় তাকে হাসপাতালে নিতে পারবে। তাই টম দ্রুত হ্যান্সম্যানকে খুঁজতে বের হয়। সে তখন কেবিনের রেডিও দিয়ে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু সেটি ছিল নষ্ট। সামান্থা তাকে বিমান হামলার কথা জানায়, কিন্তু সে কিছু শুনতে চায় না এবং পালাতে শুরু করে। টম তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু এই চেষ্টার মাঝেই ভয়ঙ্কর ভুল ঘটে যায়। হ্যান্সম্যান গুলি চালায় আর সেই গুলি সরাসরি জোডির গায়ে লাগে। সে পালিয়ে যায় আর টম ও সামান্থা আহত জোডিকে নিয়ে কেবিনে ফিরে আসে। টম ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়ে, কারণ জোডি মারা গেলে সে নিজে কখনো জন্ম নিতে পারবে না। তাই সে বলে যেভাবেই হোক তাকে থামাতে হবে এবং হ্যান্সম্যানকে ধরতে আবার বেরিয়ে যায়। এদিকে সামান্থা নিজের মেয়েকে বাঁচিয়ে রাখার জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করতে থাকে, যেন এটাই প্রমাণ মানুষকে কখনো নিজের ভবিষ্যৎ বা অতীত দেখার ক্ষমতা দেওয়া হয়নি, কারণ তাতে সে প্রকৃতির নিয়মে হস্তক্ষেপ করতে চাইবে, যার ফল ভয়াবহ হতে পারে। টম হ্যান্সম্যানকে খুঁজে পায়, কিন্তু প্রতিবারে সে তার হাত থেকে পালিয়ে যায়। তবে একটি বিষয় সে লক্ষ্য করে, হ্যান্সম্যান যত দ্রুত পালাক শেষ পর্যন্ত আবার সেই কেবিনের কাছে ফিরে আসে। তাই টমও কেবিনের কাছে ফিরে আসে, যেখানে দুজনের মুখোমুখি সংঘর্ষ হয়। হ্যান্সম্যান তার দিকে একের পর এক গুলি চালায়, কিন্তু আশ্চর্যজনকভাবে একটি গুলিও টমকে স্পর্শ করতে পারে না, কারণ এখন টমের অস্তিত্বই ধীরে ধীরে মুছে যেতে শুরু করেছে, জোডির শেষ নিঃশ্বাসের মতো। যেমন তার আত্মা শরীর ছেড়ে বেরিয়ে যাচ্ছিল, তেমনি টমও নিজের অস্তিত্ব হারাচ্ছিল। আর অবশেষে সেই মুহূর্তও আসে যখন সে পুরোপুরি অদৃশ্য হয়ে যায়, কারণ জোডি ইতিমধ্যে মারা গেছে। এই দৃশ্য দেখে সামান্থা তার বাবার উপর ভীষণ রাগান্বিত হয়ে ওঠে। তিনি শুধু নিজের জীবন নয়, নিজের ভবিষ্যৎ প্রজন্মের জীবনকেও বিপদের মুখে ঠেলে দিয়েছেন। এত কিছু ঘটার পর অবশেষে হ্যান্সম্যান তার কথায় বিশ্বাস করে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আকাশের রাশিয়ান বিমান দেখা দিতে শুরু করে, দুজনে পালাতে থাকে, কিন্তু তৎক্ষণে বোমা পড়া শুরু হয়ে গেছে। এতে সামান্থাও আহত হয়, তবুও তার বাবা তাকে তুলে নিয়ে ভাস্কারে পৌঁছে দেয়। এখন ধীরে ধীরে সামান্থার অস্তিত্বও মুছে যেতে শুরু করে, কারণ হ্যান্সম্যান নিজেকে বাঁচিয়ে ফেলেছে। সে আর সেই সময়ে মারা যায়নি যেদিন আগে মারা যাওয়ার কথা ছিল, অর্থাৎ সবকিছু এখন ঠিক হয়ে যাবে। তবে একটি জিনিস এখনো বদলাবে না, সেটা কি একটু পরে জানা যাবে। দৃশ্য আবার ফিরে যায় সেই সময়ে যেখানে গল্পের শুরু হয়েছিল, তবে এবার অনেক কিছু বদলে গেছে। যদি আবার সে গ্রোসারি স্টোরে যায়, কিন্তু এবার সে এক ভিন্ন রূপে, এক ধনী ও শিক্ষিত মেয়ে হিসেবে। দোকান থেকে বের হওয়ার সময় সে কেভিনকে দেখে সে তার নতুন বান্ধবীর সঙ্গে একই কাজ করতে যাচ্ছে।
অর্থাৎ জোডি ও কেভিন কখনো একে অপরের সঙ্গে দেখা করেনি, তাই টমের জন্মও আর হবে না। এর কারণ সামান্থা এখনো জীবিত, যাকে আমরা পরের দৃশ্যে দেখি। তার হাতে এখন তার বাবার অস্তিত্ব, যেগুলো সে 1964 সালে সম্মানের সঙ্গে শ্রদ্ধা জানিয়ে বিদায় দেয়। এর পরের দৃশ্য আবার সেই স্টোরে ফিরে আসে, যেখানে কেভিনের নতুন বান্ধবী এমিলি সবকিছু লুট করে ফেলে। কিন্তু তার লোভ এখানে শেষ হয় না। তার নজর পড়ে ক্যাশিয়ারের পেছনে রাখা একটি বাক্সে। সে সেটি খুলতে চায়, কিন্তু ক্যাশিয়ার তাকে সতর্ক করে, যদি সে ভেতরে যায় তবে আর কিছুই ঠিক করা যাবে না। তবুও সে কথা শুনে না। আর ঠিক তখনই গুলি চালার শব্দ শোনা যায় এবং সেখানে গল্পের সমাপ্তি ঘটে। বন্ধুরা, এটি সত্যি এক অসাধারণ গল্প, যা আমাদের চিন্তাকে পুরোপুরি ঘুরিয়ে দেয়। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ দেখার জন্য।